সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রস্তুতির ম্যাথ সাবজেক্টের আজকের এই সেশনটিতে। চলুন শুরু করি। দেখুন, আমরা প্রথম স্লাইডটিতেই দেখছি লেভেল ইজি দিয়ে শুরু হয়েছে। আপনি জাস্ট মাথায় একটা জিনিস সেট করে রাখেন, উত্তরা ব্যাংকের পরীক্ষায় যে কটা ম্যাথ থাকুক না কেন, এর মধ্যে 50% ম্যাথ ইজি লেভেলে থাকবে, অর্থাৎ আপনি ম্যাথগুলো পারবেন। এটা মাথায় সেট করে নেন। সেটা কোশ্চেন যদি 20টা থাকে, 10টা, 25টা হলে 12টা, 13টা আপনি ইজিলি পারবেন। এটা আপনি মাথায় এক ধরনের সেট আপ করে নেন। এরপরে মিডিয়াম লেভেল এবং এরপরে হার্ড লেভেলে কিছু কোশ্চেন থাকে। হার্ড লেভেলে সাধারণত 3 থেকে 4টে কোশ্চেন থাকে, আপনি চাইলে সেগুলো স্কিপও করতে পারেন। সো আপনার টার্গেট হবে ইজি এবং মিডিয়াম লেভেলের ম্যাক্সিমাম কারেক্ট আনসার করা। সেই লক্ষ্যে আজকে আমরা খুব শর্টকাটে শেষ করব যে কিভাবে এই অল্প সময়, আর আছে 3-4 দিন, এই 3-4 দিনের মধ্যে আপনার এই ম্যাথ প্রিপারেশনটা ভালো করা যায়। দেখুন, ইজি লেভেলের প্রথমে আমি কয়েকটা টপিক এবং পাশে স্টার মার্ক দিয়ে দিয়েছি এটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য। যেমন এলসিএম, এসিএফ রয়েছে, এইটা থেকে এইগুলো কিন্তু জাস্ট সবগুলা, এই সব আইটেমগুলো কিন্তু নেওয়া হয়েছে উত্তরা ব্যাংকের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে। সেখানে এলসিএম থেকে কোশ্চেন ছিল, অ্যাভারেজ থেকে কোশ্চেন ছিল, পার্সেন্ট থেকে ছিল, প্রফিট লস এবং এইচ প্রবলেম থেকে ছিল, এবং প্রত্যেকটা পাশে দেখেন কোনটার গুরুত্ব কত সেরকম স্টার মার্ক দিয়ে দিয়েছি। কিন্তু আপনি সেইভাবে চাইলে এই সব অধ্যায়ের ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবেন। এখন সব ম্যাথ তো আসলে করা এই শর্ট মুহূর্তে সম্ভব না। বেসিক যে জিনিসটা জানবেন, এগুলোর ফর্মুলাগুলো প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা টপিকের বেসিক যে ফর্মুলা, কিছু কিছু ফর্মুলা আপনার একদম স্ট্রাকচারিক্যালি ফর্মুলা আকারে আপনি বিভিন্ন বইতে পাবেন, আবার কিছু জিনিসের কোনো ফর্মুলা থাকে না, একটা কী থাকে, গতানুগতিক ধারা থাকে, যে এইভাবেই সব ম্যাথগুলো সলভ করা লাগে। এরকম গতানুগতিক ধারা দিয়ে সেই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। আমরা এই ইজি লেভেলের 3টা ম্যাথ এখানে সেট করেছি, যে 3টা ম্যাথ আপনি দেখলে আপনার কনফিডেন্ট পাবেন যে না, প্রশ্ন আসলেই যে ইজি হয় সেটা বোঝার জন্য। এই 3টা প্রশ্নই উত্তরা ব্যাংকের বিভিন্ন বছরের অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং প্রফেশনাল অফিসারের কোশ্চেন থেকে নেওয়া। যেমন প্রথম কোশ্চেনটা আছে কীরকম, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ 24 and 64? এইটা কিসের সাথে পড়ে তাহলে? এইচসিএফ মানে কি, আপনার এখানে কি করতে হবে, এইটার গসাগু করতে হবে। গসাগু করে দেখবেন অ্যান্সার কত আসে, 8। এরপরে দেখেন একটা অ্যাভারেজ থেকে ম্যাথ আছে, ডাব্লিউ প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25 এবং ওয়াই প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু 15, দেন অ্যাভারেজটা ওয়াই এক্স ডাব্লিউ। এখানে দেখেন খুব সিম্পল না, এই যে ওয়াই ডাব্লিউ প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই ডাব্লিউ, ওয়াই প্লাস ডাব্লিউ, এই 3টাকে যদি আমি সামেশন করি, যোগ করি, যেমন 25 আর আপনার 15 যোগ করলে কত হচ্ছে 40, সেখান থেকে যদি 4 মাইনাস করি, যেহেতু -4 দেওয়া আছে তার মানে মাইনাস হয়ে যাবে 36 আপনি অ্যান্সার আসতেছে আপনার। তাহলে আপনি অ্যান্সার বের করতে পারবেন না খুব ইজিলি। 36 এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে যে ডাব্লিউ এক্স, এক্স ওয়াই, ওয়াই ডাব্লিউ এর ভ্যালু। তার মানে আপনার প্রত্যেকটা দুইটা করে আছে, 2x আছে, 2w আছে, 2y আছে। এটাকে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে এক্স মানে এক্স ওয়াই ডাব্লিউ এর আপনি মান পেয়ে যাবেন। 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 18 হচ্ছে। সেই 18কে অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ চাইছে না এখানে, অ্যাভারেজ 18 অ্যাভারেজ মানে কি 3টা সংখ্যা, এই 18কে 3 দিয়ে ভাগ দিলে হবে 6। সো এই হচ্ছিল কোশ্চেন। আপনি মুখে মুখে এই কোশ্চেনগুলো করে ফেলতে পারেন, আপনার ওই খাতা দিয়ে ক্যালকুলেট করারও প্রয়োজন পড়বে না, যদি একটু ভেবে অ্যান্সার করার ট্রাই করেন সেই ক্ষেত্রে। এরপর দেখুন 3 নাম্বার কোশ্চেনটাতে কী আছে, দ্য সেলিং প্রাইস অফ 15 item equals to the cost price of 20 items. What is the profit or percent of profit? এই ম্যাথটা অনেক ডিটেলসে করা যায়, এটার আবার শর্টকাট একটা নিয়ম আছে, সেই শর্টকাট নিয়মটা শিখে যান। যদি এরকম থাকে কোনো আইটেমের, মানে একটা নির্দিষ্ট কোয়ান্টিটির আইটেমের সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস আইটেমের যদি সমান হয় এরকম, তাহলে যে ফর্মুলাটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে সেলিং প্রাইসটাকে নিচে বসাবেন, ডিনোমিনেটর করবেন আর কি, হ্যাঁ, 15। এরপরে এই দুইটার পার্থক্য, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের যে আইটেমের মধ্যে পার্থক্য, 20টা বিক্রি করলে আপনি যে টাকা যে খরচ হয়, 20টা কিনলে যে খরচ হয়, 15টা বিক্রি করলে সেই একই অ্যামাউন্ট হয়। তাহলে এই 20টা আর 15টার পার্থক্য কত, 5। এটাকে গুণ দিয়ে দিবেন 100 দিয়ে, দ্যাটস দ্য পার্সেন্টেজ বের হয়ে যাবে। এখানে কী হবে, 1/3, 100কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 33.333 এরকম যে কোনো রেঞ্জের হয়। অপশন আপনার এইটাই থাকবে, 33.3। তাহলে দেখেন কোশ্চেনগুলো কিন্তু অলমোস্ট ইজি কোশ্চেনই হবে। জাস্ট আপনাকে এই ফর্মুলাগুলো জানতে হবে স্পেসিফিক্যালি, যে আপনি কোন ম্যাথের জন্য কোন ফর্মুলা ইউজ করবেন। এখন এই প্রশ্নটার জন্য যদি আপনি ডিটেলস
ফর্মুলেট করে অ্যান্সার করতে যান তাহলে আপনার মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। আর এই শর্টকাট অ্যাপ্রোচটা আপনি যখন নিচ্ছেন তখন এটাতে ম্যাথটা করতে আপনার 10 থেকে 15 সেকেন্ডে আপনার মোটামুটি হয়ে যাচ্ছে। সো ইজি লেভেলের যে ম্যাথগুলা তার মধ্যে আপনারা এই অধ্যায়গুলো অবশ্যই কভার আপ করে যাবেন এই 2-3 দিনের মধ্যে। আজকে রাতেই ধরেন আপনি ইজিটা শেষ করে ফেলেন, এভাবে শুরু করেন, বা আগামীকালকের মধ্যে আপনি ইজিটা শেষ করে ফেলেন, এইভাবে আপনারা করতে পারেন। এরপরে আমরা যে জিনিসটা দেখবো, এই ইজি ম্যাথের ফর্মুলাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ইজি ম্যাথের ফর্মুলার মধ্যে আমরা দিয়েছি জাস্ট অ্যাভারেজ থেকে আর প্রফিট লস থেকে। বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলোর ওই মানে একটা স্ট্রাকচারিক্যাল ফর্মেট রেডি করা আসলে সম্ভব না। এটা এক এক ম্যাথের ক্ষেত্রে এক এক রকমভাবে অ্যাপ্রোচ ইউজ করে আমরা আসলে ওগুলো সলিউশনটা করি। সেই ক্ষেত্রে দেখেন অ্যাভারেজের এখানে বলা আছে অ্যাভারেজ ইজ মিডল টার্ম ইফ অ্যান ইজ উড নাম্বার। যদি আমার একটা সিকোয়েন্স দেওয়া থাকে, যে আমার ধারা দেওয়া থাকে কীরকম, যে গুণোত্তর ধারা বা হলো সমান্তর ধারা, বা একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে না, কনসিকুয়েন্সেস কোশ্চেনগুলো থাকে x+1 x+2 x+3 এইভাবে যেরকম ধারা থাকে, এবং সেটা যদি n সংখ্যক নাম্বার হয় তাহলে মিডল নাম্বারটাই হচ্ছে অ্যাভারেজ। যেমন ধরেন আমি যদি বলি 7টি সংখ্যার গড় যদি আমি বলি 6, এবং এটা যদি কনজিকিউটিভ নাম্বার হয় তার মানে আপনার হলো 4 নাম্বার সংখ্যাটি হচ্ছে 6। এর আগে থাকবে কি, তাহলে 5 থাকবে, 4 থাকবে, 3 থাকবে, এরপরে কি থাকবে, 7 থাকবে, 8 থাকবে, 9 থাকবে। মানে মধ্যবর্তী সংখ্যাটা আমি কি বলছি, 7টি সংখ্যার গড় হচ্ছে 6, তাই না? তাহলে মধ্যবর্তী সংখ্যাটাই হবে এই 6-এর সমান। কথা বুঝতে পারছেন? ওকে, এরপরে যদি বলে যে অ্যাভারেজ ইজ দ্য অ্যাভারেজ অফ 2 মিডল টার্ম ইফ n ইজ ইভেন। যদি n সংখ্যক সংখ্যা, যেটা ইভেন সংখ্যক সংখ্যা, যদি এখানে 7টি সংখ্যা না বলে যদি আমি বলতাম 6টি সংখ্যার গড়, তাহলে আপনাকে কী করতে হতো, ওই 6টি সংখ্যা আগে জানতে হইতো, তাই না? 6টি সংখ্যার মধ্যে ধরেন 1 2 3 4 5 6। এখন গড় তাহলে কোনটা হবে, আমি সিকোয়েন্সলি সাজানোর পর মাঝখানের যে দুইটা সংখ্যা, এখানে এইটা এক সিরিয়াল, এটা এক সিরিয়াল, মাঝখানে পড়তেছে এই 3 আর 4। 3 আর 4-এর যোগফল কত, 7 / 2, তাহলে কী হবে, 3.5 হয়ে যাবে তখন ওইটার গড়। অর্থাৎ আপনার একটা হলো উড সংখ্যক সংখ্যা যদি থাকে, মানে বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে যেটা গড় দেওয়া থাকবে ওইটাই হলো মধ্যবর্তী সংখ্যা। আর যদি এরকম জোড় সংখ্যক সংখ্যার কয়েকটা সংখ্যা দেওয়া থাকে, মাঝখানে দুইটা সংখ্যার যোগফলই হচ্ছে কি সেটার, মানে মাঝখানে দুটো সংখ্যার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যে অ্যান্সারটা পাবো সেটাই হবে অ্যাভারেজ। মোটামুটি অ্যাভারেজের এই বেসিক দুটো সূত্র জানেন। আরও ডিটেলসে অনেক অঙ্ক করতে গেলে, অনেক ম্যাথ করতে গেলে অনেক ধরনের অ্যাপ্রোচ ইউজ করা লাগে, তবে বেসিক যে এই দুটো আপনাদেরকে জানানো হলো। এবার প্রফিট লসেরও বেসিক দুটো জিনিস জানানো আছে, যে প্রফিট অ্যান্ড লস অলওয়েজ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস। আপনাকে যখন মূল্য দেওয়া থাকে, যে আমার খরচ, একটা পণ্য ক্রয় করতে যে পরিমাণ খরচ হয়েছে, পারচেজিং প্রাইস বা কস্ট প্রাইস যাই বলি না কেন, প্রফিট লস সবসময় কস্ট প্রাইসের উপরে ইভালুয়েট করবেন, পার্সেন্টেজ যখন করবেন। ধরেন একটা জিনিস আমি কিনছি কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, এবং সেটা বিক্রি করলাম 120 টাকায়, তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজটা কত, আপনি বেসটা ধরবেন 100 আর লাভ করছেন 120 টাকা, মানে 20 টাকা বেশি প্রফিট করছেন, 20কে উপরে দিয়ে গুণ দিয়ে দেবেন, তাহলে আপনার পার্সেন্টেজটা পেয়ে যাবেন। কিন্তু ডিফারেন্ট হচ্ছে ডিসকাউন্টের ক্ষেত্রে। ডিসকাউন্ট ইজ ক্যালকুলেটেড অন সেলিং প্রাইস, মানে আপনি যে 120 টাকায় বিক্রি করছেন এই 120 টাকার উপরে ডিসকাউন্টসটা ক্যালকুলেট করা হবে যদি কোনো ডিসকাউন্ট থাকে। সো প্রশ্ন যদি কখনো ডিসকাউন্ট থাকে তখন সেটা ক্যালকুলেট করবেন সেলিং প্রাইস দিয়ে। যদি প্রফিট লস আইডেন্টিফাই বা প্রফিট লসের পার্সেন্টেজ ডিটারমিনেট করতে বলে, সেই ক্ষেত্রে আপনি বেস ধরবেন সেলিং প্রাইস, মানে কস্টিং প্রাইসটা আর কি, পারচেজিং প্রাইস বা কস্টিং প্রাইস। ইজি লেভেলের এই কয়েকটা ফর্মুলা আপনি একটু দেখে যান। আর তাছাড়া আরও কিছু ফর্মুলা তো দেখতেই হবে, আপনারা যখন ম্যাথ করবেন ওই চ্যাপ্টার ওয়াইজ, তখন ওই চ্যাপ্টারের প্রথমে বা যে কোনো বই থেকে ওই বেসিক ফর্মুলাগুলো দেখে এরপরে আসবো আমরা মিডিয়াম লেভেলের অঙ্কগুলোতে। কোন ধরনের অঙ্কগুলোকে আমরা মিডিয়াম লেভেল বলছি, যেগুলো একটু টাইম কনজিউমিং হবে, অথবা আপনাকে একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে, মানে ইকুয়েশন বিল্ড আপ করতে হবে, সেই ধরনের ম্যাথগুলোর জন্য আমরা লেভেল ঠিক করেছি মিডিয়াম। এই ধরনের ম্যাথও কিছু থাকবে, ধরেন 20টা প্রশ্ন থাকলে দেখা যাচ্ছে 4-5টা তো এই ধরনের ম্যাথ থাকবে। এই ধরনের ম্যাথের চ্যাপ্টারগুলো আপনি একটু খেয়াল করবেন, রেশিও, ফ্র্যাকশন, ইকুয়েশন ডেভেলপমেন্ট, নাম্বার কনসেপ্ট, আইকিউ, সিরিজ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যে এই যে আপনি ধরেন নাম্বার সিস্টেম, আইকিউ, সিরিজ, এগুলোর কিন্তু স্পেসিফিক্যালি কোনো ফর্মুলা নাই, আবার অনেক ফর্মুলা আছে, আপনি চাইলে অনেক ধরনের ফর্মুলা ডেভেলপ করতে পারেন, আবার কোনো ফর্মুলাও ইউজ না করে আপনি এগুলো সলভ করতে পারেন, কারণ আপনার স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে এটা করছেন। ইকুয়েশনটা আপনার জাস্ট ইকুয়েশন ডেভেলপ করতে হয় যখন কিছু কন্ডিশন দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকে, সেই শর্ত অনুযায়ী কীভাবে আপনাকে, মানে সেই শর্তগুলো কীভাবে ফিল আপ করবে সেইটা অনুযায়ী আপনাকে ইকুয়েশন ডেভেলপ করতে হয়। ফ্র্যাকশন রেশিওর ক্ষেত্রেও কিছুটা এরকমই। তারপর
তারপরও কিছু ফর্মুলা বা কিছু রুলস আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। এর আগে আমরা কয়েকটা ম্যাথ দেখে নিই। দেখুন একটা ম্যাথ আছে সিকোয়েন্সার, এটা আমরা সিরিজ বলতে পারি, যে সিরিজ যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে হয়তো আসছে এটা। হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য সিকোয়েন্স 4, 9, 6, 11, 8, 13, এরপরের মানে অ্যান্সারটা কত হবে? দেখেন অপশানে ছিল 10 এবং 10, এটার অ্যান্সার। কেন অ্যান্সার 10 হলো? একটা জিনিস খেয়াল করেন, এইদিকে প্রথম সংখ্যাটা 4, এরপরে মাঝখানেটা বাদ দেন, তৃতীয় সংখ্যাটা মানে একটা স্কোপ দিয়ে দিয়ে আপনি সংখ্যাগুলো চিন্তা করেন। 4-এর পরে হচ্ছে 6 মানে 2 বেড়ে গেছে, 6-এর পরে হচ্ছে 8 বেড়ে গেছে কত? 2 বেড়ে গেছে। আবার এরপরে এখানে তাহলে 2 বেড়ে গেলে কত হবে? 10 হবে, যেটা আমার অ্যান্সার। এইটা গেল একটা সিকোয়েন্স। এরপরের সিকোয়েন্স আরেকটা দেখেন, আরেকটা সিকোয়েন্স আছে এখানে। 9-এর পরে কত আসছে? 11, এখানেও 2 বাড়ছে। 11-এর পরে কত আসছে? 13, এখানেও 2 বাড়ছে। মানে এই সিকোয়েন্সটা হচ্ছে এরকম একটা গ্যাপ গ্যাপ দিয়ে, এবং প্রত্যেক গ্যাপে আপনার বাড়বে 2 করে, সেই হিসাবে অ্যান্সার হচ্ছে 10। ওকে, আরেকটা দেখেন, স্যাম র্যাঙ্কড 9th ফ্রম দ্য টপ অ্যান্ড 38 ফ্রম দ্য বটম ইন ক্লাস, হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন দ্য ক্লাস? এটা আইকিউ এর একটা ম্যাথ। শ্যাম এমন একজন লোক যে হচ্ছিল, যদি উপর থেকে তাকে কাউন্ট করা হয় তার অবস্থান হয় 9th, এবং নিচ থেকে যখন কাউন্ট করা হয় তার অবস্থান হয় 38 মানে 38, রাইট? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, যদি উপর থেকে কাউন্ট করি তাহলে শ্যামের অবস্থান যদি 9 হয়, তাহলে ওর আগে কতজন আছে? 8 জন আছে, ফাইন। আবার নিচ থেকে যদি আমরা কাউন্ট করি, ওর অবস্থান হয় 38, তাহলে ওর নিচে কতজন আছে? 37 জন থাকবে, ও যেহেতু 38 নাম্বার। তাহলে 37 আর 38 যোগ করেন, কত হয়? 45। হ্যাঁ, এখন ও যে নিজে দাঁড়ায় আছে, একেও তো কাউন্ট করতে হবে, তাই না? আপনি ওকে ছাড়াও টপের উপরের 8 জনকে কাউন্ট করছেন, ওকে ছাড়া নিচের 37 জনকে কাউন্ট করছেন। শ্যামও তো ওই ক্লাসে আছে, ওই ক্লাসের একজন, তাহলে তার সাথে +1 করে দিলে অ্যান্সার হয়ে যাবে 46। এইভাবে এটার অ্যান্সার বেরিয়েছে 46। বুঝতে পারলেন? এটা হচ্ছে হলো আইকিউর একটা অঙ্ক। ওকে, এরপর আরেকটা দেখেন। ওকে, এরপরে দেখেন, এই যে 85% অফ, এটা নাম্বার থেকে আসছে, 85% of a number is added to the 24, the result is same number, find the number। দেখুন কি বলছে, যে আপনি সংখ্যাটাকে, এইটা হচ্ছে ইকুয়েশন বিল্ড আপ এবং নাম্বার কনসেপ্ট দুটো একসাথে হয়। 85% অফ এ নাম্বার, একটা নাম্বার ধরেন এক্স, এক্সের 85% ইজ ইকুয়াল টু, ইজ অ্যাডেড, এটা যদি অ্যাড হয় কত সাথে? 24 যদি এর সাথে অ্যাড হয়, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? সেম নাম্বার, মানে এক্স হচ্ছে। দেখেন আপনি এক্সের 85% এর সাথে যদি 24কে যোগ করেন, তাহলে ওই সেম নাম্বারটাই হচ্ছে, মানে এক্সটাই হচ্ছে। তাহলে অ্যান্সার কত? ফাইন্ড দ্য নাম্বার। আপনি এই ইকুয়েশন সলভ করলে দেখবেন 160 চলে আসবে। আপনারা এই ইকুয়েশনটা সলভ করবেন নিজেরা, ঠিক আছে? ওকে, এছাড়া আমি আবারও বলছি যে এই যে এইসব অধ্যায়গুলো থেকে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন ম্যাথগুলো। বিশেষ করে ম্যাথ যদি করার সময়ও না পান, অন্তত ফর্মুলাগুলো, বেসিক ফর্মুলাগুলো দেখে যাবেন। এরপরে দেখেন, আমরা এখানে রেশিওর কিছু বেসিক ফর্মুলাগুলো দিয়েছি এবং সিরিজের কিছু বেসিক ফর্মুলা দিয়েছি। যেমন রেশিওটাকে কীভাবে লেখা যায়, আপনি দেখেন A/B = 3:4 যখন লিখছি, এটাকে আমি A/B আকারে লিখতে পারি 3/4, এবং এটাকে আমি গুণ আকারেও লিখতে পারি 4A = 3B। এইটাকে ভাইস ভার্সা আপনি চিন্তা করুন, মানে এইটা থেকে যেরকম এরকম আসতেছে এটা করা যায়, আবার এইটা থেকেও এরকম কিন্তু করা যায়। যদি আপনার পরীক্ষা এটা দেওয়া থাকে 4A = 3B, হোয়াট ইজ দ্য রেশিও অফ A/B, তখন কিন্তু আপনি এইভাবেও করতে পারবেন, ভাইস ভার্সাস করে, রিভার্স করে আপনি করতে পারবেন। সো এই ফর্মুলাটা এভাবে খেয়াল রাখলে আপনাদের জন্য ইজি হবে। ওকে, এরপরে দেখেন সিরিজ থেকে তিনটা ফর্মুলা আছে। এখানে আরও ফর্মুলা আছে, সিরিজের আরও ডেপথ অনেক কিছু ফর্মুলা আছে। আমি জাস্ট 3টা দিয়েছি, বেসিক 3টা দিয়েছি। যেমন n-তম পদ, এটা সিরিজ 2 রকমের হয়, আপনারা জানেন। একটা হচ্ছে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা, জিওমেট্রিক প্রোগ্রেশনস, একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনস। তো জিওমেট্রিক এবং অ্যারিথমেটিকের জন্য 2টা আলাদা ফর্মুলা। যেমন প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনস। সমান্তর ধারার জন্য আছে কি, যদি n-তম টার্ম আমাকে বের করতে বলে, তাহলে a + n - 1 × d, যেখানে a হচ্ছে প্রথম সংখ্যা, n হচ্ছে কতগুলো সংখ্যা মানে কততম পদ সেটা, আর d হচ্ছে সাধারণ অন্তর মানে ডেভিয়েশনটা কত। এগুলো আপনাকে দেওয়া থাকবে, তখন আপনি এই ফর্মুলা ইউজ করে জানতে পারবেন। এই ফর্মুলাটা মুখস্থ করে রাখবেন। এরপর n-তম পদ, এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে যদি এই সূত্র ব্যবহার করবেন, n-তম পদ বের করার সূত্র কি, a আর পাওয়ার n - 1, তার মানে এখানে a হচ্ছে কি প্রথম পদ, এটার মতো একই সেম, আরটা হচ্ছে রেশিও, এখানে ডি যেরকম, এখানে আরটা হচ্ছে একই রকম রেশিও, অর্থাৎ কমন রেশিও।
n হচ্ছে হলো পদ সংখ্যা -1 তো ফর্মুলার -1, এইভাবে ইউজ করলে আপনারা ওই nতম টার্ম বা nতম পদটা আপনি বের করতে পারবেন সিরিজের ক্ষেত্রে। এবং সাম অফ n টার্ম আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে হলো সমান্তর ধারার জন্য n/2 2a + n-1 * d, যেখানে n হচ্ছে আপনারা জানেনই যে সেই টার্মটা কততম টার্ম, এ হচ্ছে হলো প্রথম সংখ্যা মানে প্রথম রাশি, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। এই বেসিক ফর্মুলাগুলো আপাতত জেনে যান, এটার আরও ডেপথ ফর্মুলা আছে, এই সিরিজের অনেক ডেপথ কোশ্চেন করা সম্ভব এবং সেই ফর্মুলাগুলোও রয়েছে, সেইভাবে আসলে করা যায়, কিন্তু এখন এই অল্প সময়ে আপনাদেরকে এত ডেপথ বোঝানো এবং এত ডেপথ পড়াও ঠিক হবে না। ওকে, নেক্সট আমরা যেই স্লাইডটা দেখব সেটা হচ্ছে হার্ট লেভেল। আমরা এটা লাস্টের দিকে চলে আসছি আজকের ক্লাসে। সো হার্ট লেভেলের কথা আমি প্রথমেই বলে দিয়েছি যে চাইলে আপনি এটাকে কিন্তু স্কিপ করতে পারেন, এইগুলো আপনার অ্যান্সার করার দরকারও নাই। যদি আপনার মনে হয় যে আপনি এগুলোতে দুর্বল, আপনি অ্যান্সার না করলেও চলবে, আপনি মিডিয়াম এবং ইজিগুলো সব মাস্ট বি কারেক্ট করার চেষ্টা করবেন, মিডিয়ামের 1-2টা ছেড়ে দিতে পারেন, কিন্তু অলমোস্ট এটা আপনি খেয়াল রাখবেন 20টা যদি ম্যাথ কোশ্চেন থাকে এর মধ্যে যাতে 15 থেকে 16টা আপনি অ্যান্সার করেন, অথবা 14 থেকে 15টা যদি অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারেন, সঠিক অ্যান্সার করতে পারেন। ওকে, হার্ট লেভেলে আমাদের যে টপিকগুলো রয়েছে, পরিমিতির থেকে আসে, জিওমেট্রি রয়েছে, জ্যামিতির অনেক ভাগ রয়েছে, জ্যামিতির মধ্যে চতুর্ভুজ, বৃত্ত, অনেক কিছু আছে, এটা জাস্ট একটা মানে সবগুলো মিলাকে একটা দেওয়া হয়েছে। টাইম অ্যান্ড স্পিড থেকে করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এতে প্রশ্ন আসেই। ট্রেন থেকে আসে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসে, এটাও ইম্পর্টেন্ট। পারমুটেশন কম্বিনেশন বা প্রবাবিলিটি থেকে কিছু ম্যাথ আসে, আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখব। এই যে 3টা ম্যাথ দিয়েছি, এর আগেও যে ম্যাথগুলো করেছেন বা এখনও যে 3টা ম্যাথ, এগুলো কিন্তু সবই আপনার উত্তরা ব্যাংকের বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া প্রশ্ন। এই যে হার্ড প্রশ্নটা আপনার কাছে সহজ মনে হবে যদি আপনি রুলস বা ফর্মুলা জানেন, খুব ইজি হয়ে যাবে। এই যে ম্যাথটা দেখেন কি বলছে, এ রুম 8 মিটার লং, 6 মিটার হাই অ্যান্ড 22.5 সেন্টিমিটার thick is made up of bricks each measuring 25 centimeter, 11.25 centimeter, 6 centimeter. The number of bricks required, কী লাগবে, কয়টা ব্রিক্স লাগবে, ইট লাগবে এই বাড়িটা করতে গেলে, আপনি রুম করতে গেলে। আপনি একটা রুম করবেন যেটা 8 মিটার, 6 মিটার এবং 22 সেন্টিমিটার। খেয়াল রাখবেন এখানে এককটা কী দেওয়া, এই দুইটা দেওয়া হচ্ছে মিটারে, আর এটা কিন্তু সেন্টিমিটারে। আবার এই নিচের ইটগুলো সব কিন্তু সেন্টিমিটারে দেওয়া, তার মানে আপনার সবগুলোকে সেন্টিমিটার কনভার্ট করেন। এই 8কে সেন্টিমিটারে কনভার্ট করেন, 6কে সেন্টিমিটারে কনভার্ট করেন, 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার কনভার্ট হয়ে যাবে। এই 8, 6 এবং 22 এই দুটোকে সেন্টিমিটার কনভার্ট করে এটা দিয়ে গুণ করলে মানে এই 3টা সংখ্যাকে কত, 800, 600 এবং এই 22.5, এইটাকে গুণ করে ডিভাইড করবেন, ভাগ করবেন, এই 25 গুণ 11.25 গুণ 6 করলে যে অ্যান্সারটা হবে সেটাই আসবে। এটা খুবই সিম্পল, খুবই ইজি, তাই না? মনে হচ্ছিল অনেক বড় কোশ্চেনটা, তাই না, যে এত কিছু দিয়ে আমি কীভাবে বের করবো, কিন্তু খুবই সিম্পল। উপরের 3টাকে একসাথে গুণ করবেন, কিন্তু 3টাকে গুণ করার আগে একই ফর্মেটে নিয়ে আসতে হবে, অর্থাৎ সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। এরপরে নিচের 3টাকে যে সংখ্যা আছে এই 3টাকে গুণ দিয়ে ভাগ করে দেবেন, দেখবেন 6400 চলে আসবে। আপনারা এই অঙ্কটা করবেন। এরপরে দেখেন আরেকটা আছে ট্রেনের অঙ্ক, মজার একটা অঙ্ক। হ্যাঁ, ট্রেনের অঙ্কটাকে কিন্তু কঠিন মনে হচ্ছে, কিন্তু দেখেন আমরা এটা খুব ইজিলি মুখে মুখে সলভ করে ফেলবো। এ ট্রেন 240 মিটার লং passes a pole in 24 seconds. How long will it take to pass a platform? যেটা হচ্ছে হলো 650 মিটার লং। বলতেছে যে একটা ট্রেন 240 মিটার একটা লম্বা একটা ট্রেন, যেটা একটা পোল পাস করতে 24 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা স্পিডের সূত্র জানি না, স্পিড ইজ ডিভাইডেড বাই ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এখানে ডিস্টেন্স কত, একটা পোলকে যখন পাস করবে তখন ডিস্টেন্স হচ্ছে ট্রেনের ডিস্টেন্স, যেটা আমরা একটু পরে আলোচনা করবো এটা নিয়েও। একটা ট্রেন যখন একটা পোল বা একটা মানুষকে পাস করবে তখন তার ডিস্টেন্সটা হচ্ছে ট্রেনের যে দূরত্বটা, ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই। তাহলে 240 মিটার এবং সেটা 24 সেকেন্ডে পার হয়। তাহলে আমার ডিস্টেন্স হচ্ছে 240, টাইম হচ্ছে 24, ভাগ করলে কত হয়, ইজি না, 10, রাইট? তার মানে আমার স্পিড হচ্ছে 10 সেকেন্ড পার মিটার। এখন হচ্ছে হাউ লং উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম, 650 মিটার প্ল্যাটফর্ম পার হইতে কী হবে। দেখেন লোক পার হয়েছি আমি শুধু ট্রেনের দৈর্ঘ্য দিয়ে, কিন্তু যখন প্ল্যাটফর্ম পার হব তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য একত্র করতে হবে। তাহলে 240 আর এই যে 650 যোগ করলে কত হয়ে যায়, 890 হয়। দেখবেন এটাকে ভাগ দিয়ে দেন 10 দেয়, স্পিড 10 না, তাহলে হয়ে যাবে 89 সেকেন্ড। মুখে মুখে আমরা অঙ্ক করে ফেললাম, রাইট? এটা মুখে মুখেও করে যায়, কাগজ কলম লাগেও না বা আপনার ক্যালকুলেশনও করা লাগবে না। তাহলে দেখেন সহজ কিন্তু কঠিন প্রশ্ন দেখে মনে হচ্ছে যে এটা বের করতে অনেক টাইম লাগতে পারে, কিন্তু আসলেই কিন্তু অনেক সহজ যদি আপনি ফর্মুলাটা জেনে থাকেন ইজিলি। 2টা ফর্মুলা জাস্ট এখানে লাগবে, এটা আমরা পরের স্লাইডটাতে আলোচনা করবো এই সূত্রগুলো নিয়ে।
ওকে, এরপরে দেখেন আরেকটা অঙ্ক রয়েছে কি, ক্লাস হ্যাজ 30 স্টুডেন্ট, দ্য ক্লাস নিড টু সিলেক্ট 3 সিআর মানে কি ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ইন হাউ মেনি ওয়েজ ক্যান বি দিস ফর্ম, কম্বিনেশনসের অঙ্ক, কতগুলো উপায়ে আমরা এই তিনজনকে সিলেক্ট করতে পারি। কী হবে, ছোট্ট কি 30 প্রাইম ডিভাইডেড বাই এই কী হবে 3 প্রাইম গুণন মাইনাস এই 30 থেকে 3কে মাইনাস করলে কত হয় 27 প্রাইম, এটাই হচ্ছে হলো, এটা করলে আপনি দেখবেন যে অ্যান্সার বের হয়ে যাবে 4060 বের হয়ে যাবে। সো এই ফর্মুলাগুলো, শর্টকাট যে ফর্মুলাগুলো, ছোটোখাটো যে ফর্মুলাগুলো, এগুলো যদি জানা থাকে এই হার্ড কোশ্চেনগুলোও কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। হার্ড দেখেই যে বাদ দিয়ে দিবেন বা এই টপিকগুলো দেখেই যে আপনি বাদ দিয়ে দিবেন, ব্যাপারটা এরকম না, এই টপিক থেকেও সহজ কোশ্চেন আসতে পারে। তো আপনারা একটু জাস্ট পড়ে নেবেন, স্কিপ করার আগে পড়ে নেবেন যেটা আসলে আপনি পারেন কিনা বা ফর্মুলার মধ্যে ফেলা যায় কিনা। সো আপনাদের কাছে ইয়া থাকবে যে লাস্টের দিকে আপনি ওই ইজি লেভেলের অধ্যায়গুলো এবং মিডিয়াম লেভেলের অধ্যায়গুলো কভার আপ করার পর যদি সময় থাকে এই অধ্যায়গুলোর 2-1টা ম্যাথ আপনি কইরেন, এবং ফর্মুলাগুলো, এগুলো অনেক ফর্মুলা আছে এখানে আসলে, সব ফর্মুলা না, বেসিক যে ফর্মুলাগুলো আপনার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর বেসিক ফর্মুলাগুলো আপনারা মুখস্থ করে যান বা পড়ে যান। এরপর আমরা লাস্ট স্লাইডটাতে চলে আসছি, যেটাতে হচ্ছিলো যে এই হার্ট লেভেলের কিছু ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন স্পিডের ফর্মুলা নিয়ে একটু আগে আমি বলছি যদিও, যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এইখান থেকে আবার আপনি ডিস্টেন্সের ফর্মুলাও করতে পারবেন, টাইমের ফর্মুলাও করতে পারবেন, তাই না? ভাইস ভার্সা করে আপনি যদি ডিস্টেন্স ফর্মুলা বের করতে চান কী হবে, স্পিড গুণন টাইম। আবার টাইমের ফর্মুলা বের করতে গেলে কী হবে, স্পিড ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, টাইম বের হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন এই ট্রেনের অঙ্কটাতে, যেটা আমরা একটু আগে বললাম যে বলছে কি ডিস্টেন্স কুড বি, আপনি ডিস্টেন্স কোনটাকে নেবেন, ডিস্টেন্স কুড বি সাইজ অফ দ্য লেন্থ অফ এ ট্রেন হোয়েন ইট পাসেস এ ম্যান অর এ পোল। একটা মানুষ, স্থির মানুষ অথবা একটা পোলকে যখন আপনি পার করবেন তখন ট্রেনের দৈর্ঘ্য, মানে আপনার ডিস্টেন্সটা কী নেবেন, ট্রেনের যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটাই হচ্ছে তখন মেইন ডিস্টেন্সটা, যখন স্থির কোনো মানুষকে অথবা কোনো পোলকে আপনি পার করবেন। আবার যখন কোনো প্ল্যাটফর্মকে আপনি পার করবেন অথবা কোনো ব্রিজকে পার করবেন অথবা আরেকটা ট্রেনকে পার করবেন, তখন ওই ট্রেনের দৈর্ঘ্যের সাথে ওই রেসপেক্টিভ ব্রিজ বা প্ল্যাটফর্ম অথবা ট্রেনের দৈর্ঘ্যকে যোগ করতে হবে। এটা যদি 10 হয় আর এটা যদি 20 হয় তখন ডিস্টেন্স হয়ে যাবে 30 যোগ করে। আর যদি শুধু ম্যান পোল থাকে তখন শুধু এটার ডিস্টেন্স 10ই হবে। ঠিক আছে, এই দুইটা কথাই এই 2 লাইনের মাধ্যমে বলা আছে। আপনার ট্রেনের বা টাইম স্পিডে যখন অঙ্ক করবেন, যখন এরকম থাকবে ট্রেন পার হচ্ছে একটা প্ল্যাটফর্ম, তখন প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য যোগ করে সেটাকে ডিস্টেন্স হিসাবে কাউন্ট করতে হবে। ওকে, আরেকটা প্রশ্ন রয়েছে কি, টাইম অ্যান্ড ওয়ার্কের একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কি এম ইন্টু ডি, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা খুবই মজার একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আপনারা মুখস্থ করে ফেলবেন, এম ইন্টু ডি ইন্টু টি ডিভাইডেড বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওই সেম। ওইখানে এম মানে হচ্ছিলো ম্যান বা ওয়ার্কার, ডি মানে ডেস, আর টি মানে হচ্ছিলো টাইম। অনেক সময় আওয়ার থাকে, সেই ঘন্টাটাকে বোঝানোর জন্য টি ব্যবহার করা হচ্ছে। তো এই ম্যাথটা কোথায় অ্যাপ্লাই করবেন, কোন ধরনের ম্যাথে অ্যাপ্লাই করবেন? সাধারণত যেগুলো ম্যাথ থাকে এরকম যে একটি কাজ 10 দিনে 20 জনে শেষ করতে পারে, কারণ একটি কাজ 10 দিনে 20 জনে শেষ করতে পারে, ওই একই কাজটি 15 দিনে কয়জন লোকে শেষ করতে পারে বা 5 দিনে কয়জন লোকে শেষ করতে পারে, অথবা 10 জন লোকে ওই কাজটি করতে কত সময় লাগতে পারে, এই টাইপের ম্যাথ যখন আসবে তখন আপনি এই ফর্মুলাটা, শর্টকাট ফর্মুলাটা ইউজ করে আপনি দিতে পারবেন। এখানে ডাব্লিউটা হচ্ছিল ওয়ার্ক, আপনি ধরেন তখন একটা যদি থাকে সেই ক্ষেত্রে কী বোঝাবেন, একটা কাজ যদি থাকে তাহলে ওয়ার্কটাকে এখানে 1-এ বসাবেন একটা কাজ। এরপরে ম্যান আছে ধরেন 10 জন, সেই 10 জনকে এখানে বসাবেন। ডে বা টাইম আছে এই 20 জন, এই ডে বা টাইমের এই জায়গায় দুইটা মিলে বসাই দেবেন। এরপরে আপনি এখানে কি করবেন, এখানে ওই একটা কাজ তো একই, তাই না? এখানে ধরেন ম্যান দেওয়া আছে আমার, ধরেন সেই ম্যানের সংখ্যা কমে গেছে, এখানে ধরেন সেখানে 15 জন ম্যান আছে, তো ম্যানের জায়গায় 15 জন বসাবেন। টাইম লাগবে কতদিন, ডে বা টাইম আপনাকে বের করতে বলবে, তখন আপনি আড়াআড়ি গুণ করে এইটার সলিউশন বা এইটার একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন, টি বা ডি এর একটা রেজাল্ট পেয়ে যাবেন, সেটা আপনার অ্যান্সার হবে। এরকমভাবে এই ছোটোটাতে প্রয়োগ করে খুব শর্টকাট সময়ে আপনি এই টাইম অ্যান্ড ওয়ার্কের কাজগুলো শেষ করতে পারবেন। তো এই ছিল আজকের 3টা লেভেলের আসলে ম্যাথের স্ট্রাকচারগুলো বোঝানোর জন্য। আসলে খুব কম সময়ের মধ্যে এত কিছু বোঝানো যায় না, পুরো ম্যাথ তো অনেক বিশাল একটা হিউজ একটা ব্যাপার, তাই না? এত অল্প সময়ের মধ্যে আসলে সেটা কভার আপ করাও কঠিন। তবে আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি আপনারা জেনে রাখেন, অন্তত আপনারা ম্যাথে 10 থেকে 12 মার্কস খুব ইজিলি পেয়ে যাবেন। আর আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে 14-15 মার্কস পাওয়া খুব সহজ। ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে হয়তো আমরা ইংলিশ নিয়ে আরেকটা লেকচার বা আরেকটা ক্লাস আপনাদের আপলোড দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নিতে থাকুন। ধন্যবাদ।